হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে পূর্ববর্তী যে আমাদের আলোচনা ছিল অর্থাৎ পার্সোনাল ফিন্যান্স বা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা, তারই পরবর্তী ধাপ হিসাবে টাইপস অফ ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আজ আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনাকে প্রথমে ইনভেস্টমেন্ট করতে হবে আপনার ইনকাম থেকে, তারপরে আপনার এক্সপেন্সেসগুলো করতে হবে। তো অনেকেই ইনভেস্টমেন্টের সঙ্গে সেভিংসকে গুলিয়ে ফেলেন। ইনভেস্টমেন্ট আর সেভিংসের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। সেভিংস মানে আমরা বুঝি আমরা যে পয়সা রোজগার করব সেখান থেকে আমার খরচা বাদ দেবো এবং তারপরে যা পড়ে থাকবে সেটিই আমার সেভিংস। অপরদিকে ইনভেস্টমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার সেই সেভিংয়ের অ্যামাউন্টও ইনভেস্ট আপনি করতে পারেন, অথবা আপনি যে ইনকাম করছেন সেখান থেকে আপনি প্রথমেই তার সার্টেন পার্ট অফ মানি, হতে পারে সেটা 15%, হতে পারে সেটা 20%, আপনি সেটা ইনভেস্ট করুন আপনার যে জায়গাগুলো ইনভেস্টমেন্টের অপশন আছে, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরে বাকি অংশ দিয়ে আপনি আপনার খরচা করুন। এবং এই ইনভেস্টমেন্ট আমরা কখনোই বলবো না যে আপনি অনেক অনেক করুন বা অনেক বেশি করুন। আপনার ক্ষমতা অনুযায়ী মিনিমাম 15 to 20% আপনার অবশ্যই আপনার ইনকামের যে অর্থ আছে সেখান থেকে ইনভেস্টমেন্ট করা উচিত। তো এই ইনভেস্টমেন্ট করতে গেলে জেনারেলি ইনভেস্টমেন্ট দু প্রকারের হতে পারে। একটা হতে পারে সেভ ইনভেস্টমেন্ট এবং আরেকটি হতে পারে রিস্কি ইনভেস্টমেন্ট। সেভ ইনভেস্টমেন্ট কী জিনিস? সেভ ইনভেস্টমেন্ট মানে যেখানে আপনি আপনার টাকাকে পুরোপুরি সেভ রাখতে চাইছেন, অর্থাৎ যাই পরিস্থিতি আসুক না কেন সেই টাকা আপনার প্রিন্সিপাল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার টাকা হারাবে না। কিন্তু সেভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবসময় জেনে রাখবেন, যেগুলো সেভ ইনভেস্টমেন্ট হয় সেখানে সবসময় কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেক কম হয়। সেভ ইনভেস্টমেন্টের মধ্যে আপনার পরে ব্যাংকের এফডি, পোস্ট অফিসের এফডি, ব্যাংকের রেকারিং ডিপোজিট, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট, পোস্ট অফিসের এমআইএস হতে পারে, কিষাণ বিকাশ পত্র হতে পারে, এগুলো হয়ে গেল সেভ ইনভেস্টমেন্ট। আর রিস্ক ইনভেস্টমেন্ট বলতে কী বোঝাই আমরা? রিস্ক ইনভেস্টমেন্ট বলতে আমরা বোঝাই মিউচুয়াল ফান্ড, স্টক, রিয়েল এস্টেট, গোল্ড ইত্যাদি। তবে যে ক্ষেত্রেই আপনি ইনভেস্ট করুন না কেন আপনার কিন্তু এম সবসময় স্থির থাকতে হবে, অর্থাৎ আমি কী জন্য ইনভেস্ট করছি এবং আমার উদ্দেশ্য কী সেটি অবশ্যই আপনার ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই সফল হবে না। তো আমি প্রথমে বলবো যাদের একদম শুরু করছেন তারা প্রথমেই কিন্তু রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। প্রথমে আপনার যে টাকা আছে সেটাকে আপনি সিকিওর করুন সেভ ইনভেস্টমেন্টের মাধ্যমে, যেমন এফডি হলো বা অন্য যে রকম ব্যাংক বা পোস্ট অফিসের যে সমস্ত ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো আছে সেখানে আপনি ইনভেস্ট করে আপনার টাকাটাকে সেভ করতে পারেন। যখন আপনার মনে হবে না এবার আমি কিছুটা রিস্ক নিতে পারি, তখন আপনি আস্তে আস্তে রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যান, নাহলে আপনার পয়সা বা কষ্ট করে উপার্জন করার টাকা কিন্তু গ্রো হবে না। তার কারণ ব্যাংক বা পোস্ট অফিস যে ইন্টারেস্ট দেয় সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করার জন্য যথেষ্ট নয়। ইনফ্লেশন কী জিনিস? ধরুন আজকে আপনি একটা জিনিস 100 টাকায় কিনছেন আর আমরা ধরে নিলাম যে ইনফ্লেশন রেট আছে 5% বা 6%, তাহলে 1 বছর পরে আপনাকে সেই জিনিসটি কেনার জন্য 105 টাকা অথবা 106 টাকা দিতে হবে। তো আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা রাখছেন এবং সেখানে যদি এই রেট অফ ইন্টারেস্টটা এর থেকে কম হয়, তাহলে কিন্তু আপনার টাকাটার ভ্যালু কিন্তু আদতে কমে যাচ্ছে, বাড়ছে না, কারণ আপনি সেই টাকা দিয়ে সেই পরিমাণ জিনিস আর কিনতে পারবেন না। তো আপনাদের সবসময় সেখানেই ইনভেস্টমেন্ট করা উচিত যেখানে অন্তত আপনার যে বর্তমান ইনফ্লেশন রেট আছে সেটাকে যেন আপনার যে ইন্টারেস্ট আছে বা যে আপনার উপার্জিত অর্থ যেটা আছে তার পরিবর্তে আপনি যে ইন্টারেস্ট পাবেন সেটা যেন সেই ইনফ্লেশনকে বিট করতে পারে। তো রিস্কি ইনভেস্টমেন্টের মধ্যে কী কী চলে আসে? মিউচুয়াল ফান্ড, স্টক, রিয়েল এস্টেট, গোল্ড, এগুলো বললাম। তো যারা শুরুতেই আপনারা করছেন প্রথমেই আপনারা স্টকের দিকে যাবেন না, তার কারণ স্টক মানে হচ্ছে যেগুলো লিস্টেড শেয়ার, যেগুলো স্টক মার্কেটে লিস্টেড থাকে সেই শেয়ারগুলোর কথা বলা হয়। এগুলোতে যদি কেউ ইনভেস্টমেন্ট করেও থাকেন, যদি কারোর মনে হয় না আমি আমার ইনকামের কিছুটা অংশ সেভ ইনভেস্টমেন্টে রাখবো, কিছুটা রিস্কিতে রাখবো, তাহলে অবশ্যই আপনি লং টার্মের জন্য রাখুন। শর্ট টার্মে কিন্তু লস হওয়ার চান্স থাকলেও থাকতে পারে, কারণ লং টার্মে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই পজিটিভ রিটার্ন পাওয়া যায়, শর্ট টার্মে অনেক সময় হয়তো নেগেটিভ রিটার্নও চলে আসতে পারে।
তারপরে হতে পারে রিস্ক ইনভেস্টের মধ্যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার যারা আছে তারা ম্যানেজ করেন। এখানে রিস্ক তুলনামূলক কম, তার কারণ হচ্ছে ওখানে এক্সপার্টরা করেন। এখানে হয়তো আপনি কারোর থেকে শুনে অথবা নিজে রিসার্চ করে একটা স্টক বের করলেন, তাকে সবসময় ফলো করতে পারছেন কি পারছেন না। কিন্তু যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাদের ফান্ড যেটা আছে সেটা ম্যানেজ করে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা, যারা যথাযথ এই বিষয়ে অনেক দক্ষ হন এবং তারা উপযুক্ত জায়গায় তাদের এই পয়সাকে বা জনগণের পয়সাকে, যেখান থেকে তারা এই ফান্ডে যারা ইনভেস্ট করছে তাদের পয়সাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে। রিয়েল এস্টেট তাদের জন্য যারা একসঙ্গে অনেকটা পয়সা জমিয়ে ফেলেছেন, সে সেফ ইনভেস্টমেন্টের মাধ্যমেই হোক বা রিস্ক ইনভেস্টমেন্টের মাধ্যমেই হোক, স্টক মার্কেট থেকেই হোক, মিউচুয়াল ফান্ড থেকেই হোক, তাদের জন্য। তার কারণ রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে একসঙ্গে অনেকটা পরিমাণ টাকার প্রয়োজন হয়, তাই আপনারা রিয়েল এস্টেটের কথা শুরুতেই ভাববেন না। আর গোল্ড যে আমরা বলি, গোল্ড দেখুন কখনোই গোল্ডও একটু রিস্কি ইনভেস্টমেন্ট, কিন্তু আবার সেফ ইনভেস্টমেন্টও বটে। আর গোল্ড কখনোই কিন্তু শেয়ার মার্কেটের রিটার্ন বা মিউচুয়াল ফান্ডের রিটার্নকে বিট করতে পারে না। হয়তো কোনো সময় গোল্ডের প্রাইস অনেক বেড়ে যায়, বাট এটা কখনোই মিউচুয়াল ফান্ড বা স্টকের রিটার্ন অথবা রিয়েল এস্টেটের রিটার্নকে অনেক সময় এরা বিট করতে পারে না। যাই হোক, এগুলো রিস্কি ইনভেস্টমেন্ট। তার কারণ হচ্ছে এইগুলোর ক্ষেত্রে অনেক সময় কী হয়, শুধু আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি বা জিওপলিটিক্যাল ফ্যাক্টর তার উপরেই এইগুলোর প্রাইস বা এগুলোর ওঠানামা নির্ভর করে না। এগুলো অনেক সময় আন্তর্জাতিক যে পরিবেশ পরিস্থিতি বা পলিটিক্যাল সিচুয়েশান আছে তার উপরেও কিন্তু নির্ভর করে। তাই এগুলো অনেক রিস্কি, আপনাদের এগুলো ভেবে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আগের ভিডিওতে আমরা যেভাবে বলেছিলাম যে আপনাকে প্রথমেই কিন্তু আপনার একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এমার্জেন্সি ফান্ড কি, আপনার প্রয়োজনে আপনি যাতে ওই টাকাটা যাতে আপনার কাছে সবসময় থাকে এবং আপনার অন্য কোনো ইনভেস্টমেন্টে হাত দিতে না হয়, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী হতে পারে 30,000, 40,000, 50,000, 1 লাখ, যেরকম হতে পারে। আপনাকে প্রথমেই কিন্তু সেই এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। নাহলে যখন ধরুন আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন, কোনো পরিস্থিতিতে সিচুয়েশান আপনার খারাপ হলো, আর সেই পরিস্থিতিতে আপনাকে যদি সেই ইনভেস্টমেন্টটা ভেঙে ফেলতে হয়, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা গ্রো হবে না। তার কারণ এই যে কম্পাউন্ডিং হারে যেটা বাড়তে থাকে, ধরুন আপনি এবছরে কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে 10% রিটার্ন পেয়েছেন, তাহলে আপনার নেক্সট বছরে ওই টাকাটা হয়ে যাবে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন 110 টাকা, তাহলে নেক্সট বছরে আবার কিন্তু সেই 100 টাকার উপরে ক্যালকুলেশন হবে না, 110 টাকার উপরে আপনি আবার 10% হারে যদি সেটা বাড়তে থাকে, তাহলে এইভাবে বাড়তে থাকবে। তো কম্পাউন্ডিং হারে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। সেই জন্য সবসময় একটি এমার্জেন্সি ফান্ড আপনারা অবশ্যই তৈরি করে রাখবেন। এবং এখনকার দিনে ইন্স্যুরেন্স মানে অনেকে আমরা ভাবি হয়তো লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এখনকার দিনে সেইভাবে আর পপুলার নয়। তার কারণ হচ্ছে এই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করি, সেই টাকার রিটার্ন কখনোই এখান থেকে পাওয়া যায় না। তাই পারলে আপনার প্রয়োজন বা ক্ষমতা অনুযায়ী একটি টার্ম ইন্স্যুরেন্স করবেন। আর হেলথ ইন্স্যুরেন্স তো অবশ্যই দরকার। হেলথ ইন্স্যুরেন্সেরও আপনাকে করার ব্যবস্থা করতে হবে আপনার ক্ষমতা অনুযায়ী। আর যদি আপনার কাছে আপনি কোনো জায়গায় চাকরি করেন যেখানে কর্পোরেট সেক্টরে আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে পরে আপনি সেটি কন্টিনিউ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে যদি একটি রিস্ক থেকে যায়, ধরুন সেই কোম্পানিটি যতটা স্টেবল নয় বা আপনি ওখানে ততটা স্টেবল হতে পারেননি, বা আপনাকে কোনো প্রয়োজন বা পরিস্থিতিতে আপনাকে যদি সেটি চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু জেনারেলি কর্পোরেট যে ইন্স্যুরেন্সগুলো আছে, হেলথ ইন্স্যুরেন্সগুলো আছে, সেগুলো কিন্তু তারপরে সেগুলো আর কন্টিনিউ হয় না, সেটা সেখানেই শেষ হয়ে যায়, যার ফলে আপনাকে আবার নতুন করে করতে হবে। তো সেই রিস্কটাকে কাটানোর জন্য আপনারা ব্যক্তিগতভাবে হেলথ ইন্স্যুরেন্সও করে রাখতে পারেন। এইভাবে আপনাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটা আপনারা এইভাবে প্ল্যান করতে পারেন। আমি তো প্রথমে বলবো আপনারা প্রথমেই যে সেফ ইনভেস্টমেন্ট আছে, যারা শুরু থেকে স্টার্ট করছেন তাদের আমি প্রথমে বলবো যে সেফ ইনভেস্টমেন্ট আছে সেখানে প্রথমে ইনভেস্ট করুন। কিছুটা আপনার যে ফান্ড বা যে আপনার অর্থ আছে সেটাকে কিছুটা প্রথমে জমা করুন, কিছু একটু সেফ পজিশানে যান, তারপরে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী রিস্কি ইনভেস্টমেন্টের দিকে আসুন। তো বন্ধুরা, আজকে এই আমাদের ছিল আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনা সকলের খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যাতে করে আমরা এই রকম ভিডিও আপনাদের জন্য আরও অনেক নিয়ে আসতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।